সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এসএফটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সময়ের স্বাস্থ্য কথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আব্দুল আল মামুন। আপনারা জানেন, আমরা প্রতিটি পর্বে সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে থাকি এবং প্রত্যেক পর্বেই আমাদের সাথে একজন উপস্থিত থাকেন বিশেষজ্ঞ ডাক্তার। তেমন আজও আমাদের সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত আছেন। আমরা আজকেও সমসাময়িক স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা রাখি অনুষ্ঠানটা দেখলে আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি নিউরোমেডিসিনে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার আদ্দিন নাহার মৌনালী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা নিয়মিত এই ধরনের অনুষ্ঠান করছি। আমরা চাচ্ছি যে আমাদের স্থানীয় মানুষজন যেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আমাদের মাধ্যমে পেয়ে থাকে। আমরা আজকে আপনার যে বিষয় নিয়ে আপনি কাজ করেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যদি আপনার পরিচয় এবং পড়াশোনা এই বিস্তারিত আমাদের একটু জানাতেন। জি, আমার নাম ডাক্তার মোসাম্মদ আদ্দিন নাহার মৌনালী। আমি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে আমার 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। তারপরে কুষ্টিয়া সরকারি কলেজে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি বাংলাদেশেই এমবিবিএস কমপ্লিট করে পরবর্তীতে চায়না থেকে নিউরো সার্জারির উপরে একটা এমএস ডিগ্রি অর্জন করি। এর পরবর্তীতে আমি এইচএমও হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে ছিলাম 2 বছর। এরপরে আবার আমি যোগদান করি অ্যাপোলো হসপিটাল অথবা বর্তমান এভার কেয়ার হসপিটাল, সেখানে রেজিস্টার্ড নিউরোসার্জারি বিভাগ। এরপরে বর্তমানে আমি কর্মরত আছি দুবাই ব্লুবেল মেডিকেল সেন্টারে ডাইরেক্টর হিসাবে, জেনারেল প্র্যাকটিশনার হিসাবে এবং নিউরোসার্জারি বিশেষজ্ঞ হিসাবে। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এর জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা জানতে চাচ্ছি যে একটা মানুষ কখন বুঝতে পারে যে কি সমস্যাগুলো হলে সে মনে করবে সে নিউরোলজিক্যাল সমস্যাগুলোই ভুগছে এবং কখন তার ডাক্তারের কাছে যাওয়া উচিত বলে মনে হয়? আচ্ছা, এটা হলো যেহেতু নিউরো সার্জারি বা নিউরো মেডিসিন একটা ভাস্ট বিষয়, সেক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে কোনো কিছু ক্রনিক্যালি হচ্ছে কিনা। যেমন কনস্ট্যান্ট মাথা ব্যথা, অনেক বেশি মাথা ব্যথা করছে, মাথা ব্যথার প্যাটার্নটা স্বাভাবিক না, দেখা যাচ্ছে যে একটু অস্বাভাবিক, সকালের সাথে মাথা ব্যথাটা বাড়তেছে, ঘুম থেকে উঠে মাথা ব্যথাটা মনে হচ্ছে, একটু সাথে বমি বমি ভাব বা এরকম, সাথে আদার্স আরও নিউরোপ্যাথিক পেইন থাকতে পারে, যেমন সায়াটিকা বলি আমরা যেটা, সে ধরনের বাত জাতীয় ব্যথা কোমর থেকে পায়ের অংশ পর্যন্ত যাচ্ছে। তারপরে এগুলো তো ব্যথা বিষয়ক গেল। এছাড়া আমাদের যদি একটু ক্লামজিনেস মনে হয় যে আমার একটু খারাপ লাগছে, কনফিউজড হয়ে যাচ্ছি, আবার মেমোরি লস হচ্ছে, এটা আশেপাশের মানুষও বুঝতে পারে। কিংবা দেখা যাচ্ছে যে ডে টু ডে লাইফগুলো ঠিকমতো করতে পারতেছি না, কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যেটার আমি সঠিক উত্তর দিতে পারতেছি না, আমি গ্যাপ মেজারমেন্ট করতে পারছি না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমি পড়ে যাচ্ছি, ইমব্যালেন্স হচ্ছে, এগুলো কোঅর্ডিনেশন বা ইমব্যালেন্স এগুলো হচ্ছে। সাথে আপনার কানে দেখা যাচ্ছে একটু হেয়ারিং লস, হঠাৎ করে হেয়ারিং লস হলো, কিংবা ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ যেটাকে বলি আমরা টিনিটাস, হঠাৎ করে আপনার ভিশন লস হয়ে গেল বা পার্শিয়াল অথবা কমপ্লিট, অথবা আপনার দেখা যাচ্ছে যে চোখে আপনি ঝাপসা দেখতেছেন অথবা ডাবল যে ভিশন বলি আমরা, দুইটা দেখতে পাচ্ছেন হঠাৎ। এগুলো সবই হবে হঠাৎ করে। কনস্ট্যান্টলি যদি দেখেন যে এগুলো আপনার সাথে হতে থাকছে, কিংবা দেখা যাবে যে মাংসপেশি দুর্বলতা, আপনি হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা ঝিনঝিন করতেছে, উঠাতে পারছেন না, এটা স্বাভাবিক একরকম জিনিস, যেটা অল্প হয়ে অল্পটা সময় থেকে চলে যাবে। কিন্তু এটা যদি অনেক দিন ধরে থেকে যায়, এই ধরনের প্রবলেমগুলো দেখলে মনে হবে বেসিক্যালি আবার স্লার্ড স্পিচ, আপনার ডিফিকাল্ট হচ্ছে কথা বলতে, কথার মাঝখানে বেঁধে যাচ্ছে, বা আমি এরপরে কোন ওয়ার্ডটা বলবো ভুলে যাচ্ছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে অ্যাটেনশনটা একটু গ্র্যাব করে। বিশেষ করে এগুলো যদি হঠাৎ করেই শুরু হয়ে যায় তাহলে এবং সিভিয়ার পর্যায়ে, তখনই নিউরোমেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোসার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। হ্যাঁ, তো আপনি যেমন বললেন যে রোগীদের মাথা ব্যথা, তারপরে কানে শুনতে সমস্যা হওয়া, তো এই চোখে হঠাৎ ঝাপসা হয়ে যায়, তো এই রোগগুলো তো আসলে অনেক সময় আমরা মনে করি যে এটা ইএনটি সমস্যা কিংবা চোখের ডাক্তারের কাছে যাওয়ার দরকার। আসলে রোগীরা কিভাবে এটা ডিফার করবে যে এটা আমি চোখের ডাক্তারের কাছে যাব চোখের সমস্যায়, নাকি আমি নিউরোমেডিসিনের কারোর কাছে যাব, নাকি আমার কানের মধ্যে সমস্যা হচ্ছে, শব্দ করছে, এটা আমার কার জন্য, ইএনটি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাকি নিউরোমেডিসিন ডাক্তারের কাছে যাওয়া দরকার? এটা কি স্পেসিফিক আরো কিছু লক্ষণ কি এর সাথে থাকে? না, এর সাথে তো সবসময় তো প্রবলেম একটা থাকে না। যেমন যে কানের মধ্যে শব্দ হচ্ছে, আপনি তো বুঝতে পারবেন যে আমার ঠান্ডা
ব্যথাজনিত কারণে হচ্ছে কিনা। আচ্ছা, জি। আমি বলেছি সবকিছু সাডেন শুরু হবে, Sudden ঠিক শুরু আছে। এবং দেখা যাবে যে এর সাথে আমার যেমন কানে ঝিঝি করা বা কানের মধ্যে আমার যে একটু হিয়ারিং লস মতো মনে হচ্ছে, ওটার সাথে দেখা যাবে যে আমার ইমব্যালেন্স হচ্ছে বা আমার কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছে। সাথে মাথা ব্যথার সাথে দেখা যাবে যে বমি বমি ভাব, যেটা অবশ্য মাইগ্রেনেও থাকে, কিন্তু এই বমিটা হচ্ছে ওষুধ খেলে বা কোনো কিছু হলে আপনার যাবে না সহজে। এই ক্ষেত্রে দেখা যায় কি ENT বিশেষজ্ঞের কাছে গেলেও হয় যে যাওয়ার পরে ওনারা আলটিমেটলি এটা নিউরো মেডিসিন অথবা নিউরো সার্জারি বিশেষজ্ঞের কাছে যায় যদি তার ব্রেনে প্রবলেম থাকে, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে কনসার্নের ব্যাপার, ঠিক আছে। আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কোনো কিছু সাডেন সিভিয়ার অ্যাটাক হচ্ছে কিনা। হচ্ছে কিনা। আপনি যেমন বললেন যে মাথা ব্যথা, মাইগ্রেন, আসলে এই রোগটা তো আমরা খুব বেশি কমন পাই আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে। আসলে মাইগ্রেনটা একটু যদি বিস্তারিত বলেন, লক্ষণগুলো কেমন? আর এমনিতে মাথা ব্যথা তো অনেক সময় ব্রেন টিউমার অন্য কোনো কারণেও হতে পারে, তো মানুষ আসলে রোগীরা ভয় পেয়ে যায়। আসলে আলাদা করতে পারে কিভাবে রোগীরা এটা? আচ্ছা, যেমন জেনারেল মাথা ব্যথাটা হচ্ছে কি কোনো ট্রিগার মানে থাকবে একটা, যেমন আপনি অতিরিক্ত ক্যাফেইন খেয়েছেন বা আবার একটু ক্যাফেইন খেলে কিন্তু চলে যায়, এরকম ডিফার করা যায়। অথবা এটা টাইমের সাথে অতটা বাড়া কমা ডিপেন্ড করে না, যে আপনি গ্রাজুয়ালি প্রোগ্রেস করতেছে, বেড়েই যাচ্ছে আমার দিনের দিন। এটা হয় কি কোনো মেডিসিন অথবা কিছু খেলেন অথবা ব্যান্ড লাইক একটা পেইন হবে, মনে হয় মাথার চারিপাশে পেইনটা হচ্ছে, টাইট একটা স্ট্রাকচার, যে রাত্রে ঘুম হচ্ছে না, ঘুমের পরে আপনার মাথা ব্যথা। এরকম ট্রিগারগুলো যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে আপনার নট নরমাল পেইন। তাই ট্রিগার থাকবে, তারপরে আপনার হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড কোনো নিউরোলজিক্যাল সিম্পটম থাকবে না, সেক্ষেত্রে বোঝা যায় এটা হচ্ছে নরমাল মাথা ব্যথা। এবং নরমাল মাথা ব্যথাটা কি ওষুধ খেলে মোটামুটি আপনি কমে যাবে। স্টেবল হয়ে যাবেন। আর মাইগ্রেনের পেইনের ক্ষেত্রে হয় হচ্ছে মাইগ্রেনের পেইনটা ওয়ান সাইডেড পেইন থাকে ম্যাক্সিমাম সময়। এটার সাথে রিলেটেড টু অরা, যেটা আমরা বলি ভিজুয়াল সাইটে একটু প্রবলেম হয়, যেমন আমার চোখের সামনে একটু অন্ধকার হয়ে যাবে, আবার ফ্ল্যাশ লাইটের মতো জ্বলবে, ঠিক আছে, বারবার মনে হবে ফ্ল্যাশ লাইট হচ্ছে, অন্ধকার হচ্ছে, এরকম টাইপের। এটাকে বলি মাইগ্রেন অ্যাসোসিয়েটেড উইথ অরা। এইটা ছাড়াও আরো দেখা যাবে যে আপনি ডার্ক রুমে থাকলে আপনার মাথা ব্যথাটা কম হচ্ছে, অতিরিক্ত শব্দ বা অতিরিক্ত আলোতে মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে। এই যে এই ট্রিগারগুলো থাকবে হচ্ছে মাইগ্রেনে। এটা সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাস্ট করে, মেডিসিন দিলে ইমপ্রুভ করে যায়। অ্যাকচুয়ালি বেসিক্যালি মাইগ্রেনটা তো আসলে নিরাময়যোগ্য না, ঠিক আছে, এটা কন্ট্রোল করা যাবে। আপনি যতটুকু সম্ভব নিজের সাধ্যমতো চেষ্টা করবেন যে আমার এই ট্রিগারগুলো যাতে না আসে। ঘুম কম হওয়া বা খাদ্যাভ্যাসের পরিবর্তনে আমার প্রবলেম হচ্ছে কিনা। এক একজনের মাইগ্রেনের প্যাটার্নটা এক এক রকম। দেখা যাচ্ছে কারোর অতিরিক্ত ঘুমাইলেও মাথা ব্যথা করতেছে, আবার কারোর কম ঘুমে মাথা ব্যথা করতেছে। সেক্ষেত্রে সবকিছু পরিমিত পরিমাণ করতে হবে। খাদ্যাভ্যাস, আপনার জীবনযাত্রার মান পরিবর্তন, এগুলো মাইগ্রেনকে ইমপ্রুভ করা সম্ভব, ছেড়ে ফেলা সম্ভব না। আর ব্রেন টিউমারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। যেমন পেইনটা ওয়ান সাইডেড হতে পারে, পুরো মাথায় ব্যথা হতে পারে, কিন্তু পেইনটা হবে মানে পেইন যেটা শুরু হবে সেটা হবে সকালে। মানে রাতে আমাদের ঘুমের সময় যে ঘুমানোর পরবর্তী যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা প্রচন্ড বেড়ে যাবে, সকালে মানে ঘুম থেকে উঠবে একটা সিভিয়ার হেডেক নিয়ে। দিন যত যাবে পেইনটা চলে যাবে। এবং এটার সাথে আরো নিউরোলজিক্যাল সিমটম থাকতে পারে, যেমন চোখে একটু ঘোলা ঘোলা, যেটা আমি আগেও বলেছি, চোখে একটু ঘোলা ঘোলা দেখা, বা কানের মধ্যে একটু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা খুলে যাওয়া, ঠিক আছে। তারপরে একটু ভমিটিং টেন্ডেন্সি থাকে, আবার অতিরিক্ত ভমিটিং হতে পারে। মাইগ্রেনে ভমিটিং টেন্ডেন্সি থাকে, কিন্তু মাইগ্রেনে ম্যাক্সিমাম সময়ই বমি বমি ভাব থাকে, ওরকম বমি হইতে চায় না, কিন্তু ব্রেন টিউমারের রোগীর ক্ষেত্রে দেখা যায় যে বমি হচ্ছে। সাথে আপনার ব্যালেন্সে প্রবলেম থাকে অনেক ক্ষেত্রে যদি সিভিয়ার হয়ে যায়, এবং কোনো ওষুধে যাবে না। পেইনটা গ্র্যাজুয়ালি দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাসে এটা বেড়ে যাবে আস্তে আস্তে, হ্যাঁ। কিন্তু এবং তখন মোটামুটি আপনার চিকিৎসকের শরণাপন্ন হলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সিভিয়ার দেখা যায় একটা বড় সড়ো একটা ব্রেন টিউমার মাথার ভিতরে আছে, তারপরেই আসে। এগুলো তো আসলে আমরা মনে করি যে নর্মাল ভাবে এটাকে আমরা সাবসাইড করে ওষুধ টষুধ দিয়ে, আসলে এগুলো একটু আগে থেকে কনসার্ন হওয়া ভালো, তোমার পেইনটা কিরকম হচ্ছে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে যদি কোনো মাথা ব্যথা আমরা সকালে ফিল করি, সাথে অন্য কোনো সিমটম আছে এবং সিভিয়ার মাথা ব্যথা এবং দিনে দিনে বাড়ছে, এটা আমরা ব্রেন টিউমার আমরা একটু পরীক্ষা করে দেখতে পারি, একজন নিউরোমেডিসিন ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর মাইগ্রেন রোগীরা তো আমরা দেখি যে তারা নিজেরাই জানে যে স্যার এটা আমার মাইগ্রেনের ব্যথা, কিন্তু তারা কিন্তু এই চেম্বার ওই চেম্বার দৌড়াদৌড়ি করে।
দৌড়াদৌড়ি করে এই কারণে যে এটা থেকে মুক্তি পেতে চাই, এটা তো আসলে কি মুক্তি পাওয়া সম্ভব? না না, অ্যাকচুয়ালি মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এটা বললাম তো, Control করা। কন্ট্রোল করা সম্ভব। Control কন্ট্রোল করে করা। মানুষ খুবই ভালো থাকে, এমনও হয় মনে হবে যে 100%ই ভালো হয়ে ভালো গেছে। হয়ে গেছে। কিন্তু এই যে ট্রিগার গুলোকে তার অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত রাত জাগা, তারপরে হচ্ছে আপনার খাদ্য অভ্যাস, জীবনযাত্রার মান, এগুলো উন্নয়ন করলে অটোমেটিক্যালি মাইগ্রেনের ব্যথাটা সাবসাইড করা যায়। আচ্ছা, আশা করি আমাদের যারা মাইগ্রেনের পেশেন্ট তারা এখান থেকে একটু মানসিকভাবে সাহস পাবে যে আসলে এটা তেমন কঠিন না, একটু যদি আমরা চেষ্টা করি নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, আমরা আরও একটা রুগী আমরা চেম্বারে সচরাচর দেখি যে তাদের হাত পা ঝিনঝিন করে, হ্যাঁ, বিশেষ করে আমাদের গ্রামের এই পেশেন্টগুলো অনেক বেশি পাই। তাদের শরীর জ্বালাপোড়া করে, এইগুলো কি নিউরোলজিক্যাল কোনো সমস্যা? হ্যাঁ, এগুলো আসলে নিউরোলজিক্যাল প্রবলেম বলতে কি, যে হাত পা জ্বালাপোড়া বা ঝিনঝিন মোটামুটি দেখা যায় অল্প বয়সে ওয়েট যাদের গেইন হয়, দেখা যায় এগুলো হচ্ছে আইদার পেরিফেরাল নিউরোপ্যাথি অথবা ওই যে আপনার সাইটিকা থেকেও হতে পারে, ঠিক আছে, কিংবা আপনার সার্ভাইকাল যে আমরা স্পন্ডালাইসিস বলি ওটা থেকেও হতে পারে। বাট বলা যায় যে এটা হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেমই, ঠিক আছে। বয়স্ক বলেন, মানুষ, এটা এটা তো সচরাচর কেউ এসে বলবে না সবসময় যে আমার হাত পা জ্বালাপোড়া করছে বা ঝিনঝিন করছে, বা এটা তো আসলে হিস্টেরিয়াও হতে পারে না। হ্যাঁ, দেখা যায় একটু এক্সক্লুড করলে বোঝা যায় এটা নিউরোলজিক্যাল প্রবলেম। আচ্ছা, এটা প্রতিকার সম্ভব? হ্যাঁ, প্রতিকার সম্ভব বলতে যেমন এটা তো আসলে ক্রনিক্যালি অনেক ডিজিজ থেকে হতে পারে, যেমন ডায়াবেটিস হচ্ছে যেটা প্রধান কারণ, যেটা আপনি জানবেন, যেটা আপনি আপনার ডায়াবেটিক সমিতিতে যেহেতু মেনটেন করেন, আপনাদের কাছে এই রোগীগুলো বেশি আসে। যে এই ধরনের আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথিটা বেশি পাই, ঠিক আছে। এবং দেখছি যে অতিরিক্ত ওয়েট অথবা ইনজুরি হয়েছে, স্পাইনাল কর্ডে পড়ে গিয়েছে, হঠাৎ করে সাডেন ফল হয়েছে, এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, অনেক দিনের স্মোকিং হিস্ট্রি থাকে, এদের ক্ষেত্রে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আসলে এই যে আমরা যদি একে নিয়ন্ত্রণ করতে বলি, তাহলে কারণগুলো আগে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। রোগীদের এই পরামর্শটা আমরা দিচ্ছি। আর সেই সাথে সাথে আমরা আরও একটা রোগী দেখি যে খিঁচুনি থাকে অনেক গ্রামগঞ্জে রোগীদেরকে। তো এটা অনেক সময় আমরা মনে করি এটা বোধহয় কোনো কুসংস্কার আছে আমাদের, যে এটা কোনো অভিশাপ কিংবা এটা কোনো ভূত, আমরা যেটা মনে করি জিন ভূতের আচর। আসলে নিউরোলজির আপনাদের সাবজেক্ট এটা কিভাবে ব্যাখ্যা করেন? আসলে মৃগী রোগ বা এপিলেপসি এটা তো একটা নিউরোলজিক্যাল টার্ম, ঠিক আছে। এটা আসলে কিউরেবল একটা ডিজিজ। মানুষ আসলে মনে করে যে এটা মনে হয় আমার জীবনের অভিশাপ বা অমুকের জিনের আসর করেছে। বেসিক্যালি জিনিসটা এরকম না। হ্যাঁ, আমাদের শরীর তো পুরোটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে মেনটেন হয়। ব্রেইনটার ভেতরে বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যায়। এটা যখন ব্রেনের ভিতরে একটা বৈদ্যুতিক ঝড় তৈরি হয়, একটা ইলেকট্রিক্যাল স্ট্রোম তৈরি হয়, তখনই শরীরে এরকম ইনভলেন্টারি মুভমেন্ট বা খিঁচুনি শুরু হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটাকে পুরোপুরি নিরাময় করা সম্ভব, এবং লাইফ স্টাইল মডিফিকেশন করলে এটা আবার ব্যাকও আসে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে জিনের আসর বা মানে যে অভিশাপ, এটার কোনো মানে ব্যাখ্যা নাই আমাদের মেডিকেল সায়েন্সে। আশা করছি আমাদের দর্শকরা এখান থেকে বুঝতে পারবে যে গ্রামে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি প্রচলন আছে। তাহলে এটা যে আমাদের নিরাময়যোগ্য, এটা আমাদের দর্শকরা হয়তো আজকে আপনার কাছ থেকে জানতে পারলো। আচ্ছা, আরেকটা বিষয় আপনি উল্লেখ করেছেন যে আমাদের এই যে ডায়াবেটিক্স রোগীদের জন্য, যেহেতু আমি ডায়াবেটিক্স নিয়ে অনেক কাজ করি, এই রোগীদের কিন্তু আমরা পাই ডায়াবেটিক্স নিউরোপ্যাথি, এবং রোগীরা প্রথমে বুঝতে পারে না, যখন বুঝতে পারে তখন আমাদের আসলে কিছু করার থাকে না, এবং এই নিউরোপ্যাথি থেকে অনেক ধরনের সমস্যা তার শুরু হয়। তো ডায়াবেটিক্সের কারণে কি ধরনের সমস্যাগুলো আপনার মনে হয় যে স্পেসিফিক রোগীরা কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে আমার ডায়াবেটিক্স নিউরোপ্যাথির দিকে আমি যাচ্ছি? যেমন অতিরিক্ত পাটা অবশ হয়ে যাওয়া, বা পায়ে আপনার ঠান্ডা বা গরমের যে অনুভূতি, এটা আস্তে আস্তে কমে যাওয়া, এটা আসলে মানুষ খেয়াল করতে পারে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ অতটা খেয়াল করেন না, গ্রামগঞ্জের মানুষ তো আরোই খেয়াল করেন না। হঠাৎ করে আপনার পায়ে যে এটা কেটে গেল, আমি বুঝতেই পারতেছি না, ঠিক আছে। এবং তার সাথে হিস্ট্রিতে থাকবে যে অনেকদিন ধরে তার ডায়াবেটিস আছে এবং এটা অনিয়ন্ত্রিত, ঠিক আছে। হয়তো বা অনিয়ন্ত্রিত ওনারা বুঝবেন না, কিন্তু সেই ক্ষেত্রে বেসিক্যালি এটাই দেখা যায় যে আমার কোনো অনুভূতি নেই পায়ের ভিতরে, বা পাটা ঝিনঝিন করতেছে, রাতের দিকে বা সন্ধ্যার দিকে ঝিনঝিনটা বেশি বেড়ে যাচ্ছে, হাঁটাচলা করলে অতটা বাড়তেছে না, এবং পাটা মাঝে মধ্যে ভারী হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের এই নিউরোমেডিসিন সাবজেক্টটা তো বিশাল একটা সাবজেক্ট, আমাদের সারা শরীরই আর এর প্রভাব আছে। তা আপনি তো এখন দেশের বাইরে বেশি সময় কাটাচ্ছেন, দেশেও মাঝে মধ্যে আসছেন, আসলে মানুষের জন্য জানি আপনি অনেক কাজ করেন, আর কোনো পরিকল্পনা আছে কিনা মানে এই সাবজেক্টে মানুষকে আরো সচেতন করার জন্য, অবশ্যই মানুষকে আরো সেবা দেওয়ার জন্য?
পরিকল্পনা তো আছে আসলে। আমি চাই যে আসলে আমার কিন্তু অফার আছে পার্শ্ববর্তী জেলাতে কিংবা হচ্ছে মানে আমাদের বিভাগীয় শহরগুলোতে কিংবা আমাদের রাজধানীতে বসার। এরকম সুযোগগুলো আসলে আমি নিচ্ছি না বা নিতেও চাই না। কারণ আমি চাই যে আমাদের এলাকায় আপনারা যেভাবে একটা প্রভাব বিস্তার করেছেন, সুন্দর মতো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছেন ডায়াবেটিস রিলেটেড, বা আপনাদের কাছে এখন দূর-দূরান্ত থেকে মানুষ আসে। বিভিন্ন এবং আমি দেখেছি আশেপাশের পার্শ্ববর্তী জেলা থেকেও আপনাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে আমি যদি কিছু ম্যান পাওয়ার পাই, একা তো আসলে সবকিছু করা সম্ভব না। কিছু ম্যান পাওয়ার পাই তাহলে আমি অবশ্যই আমি এবং আরো আনুষঙ্গিক কিছু ডক্টর মিলে এই এবং আরো ইচ্ছা আছে যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তো কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি মানে ভালো মতো কোনো স্পন্সর পাওয়া যায় বা আমরা নিজেরাই করলাম, কিন্তু সেক্ষেত্রে কি উদ্যোগটা আমি একা নিলে আসলে হচ্ছে না। আমি যে যোগাযোগ করব, তো এইভাবে যোগাযোগ আস্তে আস্তে মেনটেন করে আমাকে করতে হবে। আমি যদিও বাসাতে পেশেন্ট দেখতেছি, যতটুকু পারি ম্যাক্সিমাম সময় ফ্রিতেই দেখার চেষ্টা করি। কিন্তু এটা তো আসলে মানে প্রচারের প্রসার যেটা বলে, হ্যাঁ? এখন ওভাবে তো আসলে প্রচার করে হচ্ছে না। বাট আশা করি যে পরবর্তীতে আরো এটাকে আমি মানে এক্সপ্যান্ড করব যতটা সম্ভব, এবং আপনাদের সহযোগিতাও চাই যেভাবে আপনারা করেছেন। হয়তোবা আপনাদের সমিতির থ্রু দিয়েই আমি হয়তোবা যাব। তো যেটাই হোক, আমার কথা হলো আলমডাঙ্গার মানুষ বা এই চুয়াডাঙ্গা জেলার মানুষের যাতে কিছুটা ইমপ্রুভমেন্ট আসে এবং পার্শ্ববর্তী জেলাতেও যাতে এই ধরনের, কারণ আমি খুবই খেয়াল করেছি আমাদের জেলা শহরগুলোতে বর্তমানে আমাদের আশেপাশে খুব একজন বেশি নিউরো মেডিসিন বা নিউরো সার্জারি বিশেষজ্ঞ বসেন না। হয়তোবা সপ্তাহে একদিন আসেন, যেটা এনাফ না, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি পসিবল হয় আমরা এমনও করতে পারি, আমি যেহেতু দেশের বাইরে থাকি ভিডিও কল থ্রুতেও তাদেরকে আমি সাজেস্ট করতে পারবো। আমি চেষ্টা করব, কিন্তু সেই ক্ষেত্রে আমার একটা সেট আপ প্রয়োজন, যেটা আমি তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলেন। আশা রাখি আমাদের নিয়মিত দর্শক যারা তাদের অনেক উপকার হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা কথা শুনলেন। আমাদের সাথে অতিথি ছিলেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আদ্দিন নাহার মৌনালী। আমরা আশা রাখি আপনারা অনেক প্রশ্নের জবাব আমাদের এই অনুষ্ঠান থেকে পেয়েছেন। আগামী দিন আরও কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।